বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির অডিট প্রক্রিয়া নিয়ে কথা বলব। আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন কীভাবে জমা দেবেন, আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানির আয়কর রিটার্ন কীভাবে জমা দেবেন। এখানে ব্যক্তি শ্রেণীর করদাতার মধ্যে মূলত ব্যক্তি শ্রেণীর যে বিষয়গুলো আছে, ব্যবসায়ী, চাকরিজীবী, শেয়ার, ডিবেঞ্চারি ইনভেস্টমেন্ট, কৃষিখাত, বাড়ি বা প্রপার্টিজ, হাউসহোল্ড প্রপার্টিজ, সঞ্চয়পত্র, রেমিটেন্স ইত্যাদি বিভিন্ন শ্রেণীর যে আয়ের খাত অনুযায়ী ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমা দিতে হয়। সাথে আপনার পার্টনারশিপ, কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল যেসব প্রতিষ্ঠান, তাদের রিটার্ন জমা দিতে হয়। এই মিলে হলো মূলত ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমার ক্ষেত্র। আপনি যদি এটাকে 1 জুলাই থেকে শুরু করে 30 নভেম্বর ভিতর দেন, তাহলে আপনি ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমা দেওয়ার কাজ শেষ হবে। একইভাবে কোম্পানি আইনে বা রিটার্ন জমা দেওয়ার আয়কর আইন অনুযায়ী 15 জানুয়ারির শেষ তারিখ থাকে। এটাকে বাড়িয়ে বর্তমানে 23-24 সালে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত করা হচ্ছে। তাহলে এখানে 28 তারিখ হচ্ছে ট্যাক্স ডে, বা যেদিন আপনি কর দেওয়ার শেষ দিন পাবেন, এটাকে ট্যাক্স ডে বলা হচ্ছে। তাহলে আমরা জানলাম 30 নভেম্বর ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ, আর কোম্পানির 15 জানুয়ারি। সেখান থেকে এটা বৃদ্ধি করে বর্তমান বছরে 28 ফেব্রুয়ারি করা হয়েছে। একইভাবে ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ জানুয়ারির 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে 2024 সালে। তো যাই হোক, আমরা একটা লিমিটেড কোম্পানির রিটার্ন কিভাবে জমা দিতে হয় আমরা আজকের ক্লাসে সেটা আলোচনা করব। বিশেষ করে যারা লিমিটেড কোম্পানি নিয়ে কাজ করতে চান, আশা করি এই ভিডিওটা তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রিটার্নের জন্য বা লিমিটেড কোম্পানির রিটার্ন, ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেওয়ার জন্য যে অডিট করতে হয় সেই অডিট রিপোর্ট। এই যে শফিক, বসাক অ্যান্ড কং, তার মানে যারা এটা অডিট করেছেন সে ফান্ডার নাম হচ্ছে শফিক বসাক। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেহেতু রেকর্ডেড ভিডিও, এই জন্য কোম্পানির নামটা বললাম না, ড্যাশ ড্যাশ কোম্পানি লিমিটেড অডিটর্স রিপোর্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 13 জুন 2022। এখানে একটা অডিট রিপোর্টে সর্বপ্রথম যেটা থাকে তা হচ্ছে একজন অডিটরের মুখ বন্ধ বা অডিটরের অ্যাকনলেজমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট ড্যাশ ড্যাশ লিমিটেড রিপোর্ট অন দ্য অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টের ভিতর কী আছে তার একটা অপিনিয়ন অডিটর দিয়েছেন। সেখানে কয়েকটা পার্ট থাকে। একটা হচ্ছে অপিনিয়ন, বেসিস ফর অপিনিয়ন, কি অডিট ম্যাটার্স, অর্থাৎ একটা অডিট কিসের পরে কোন কোন ডকুমেন্টের পরে ভিত্তি করে করা হচ্ছে সেটার বর্ণনা। রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলস,
Auditor's responsibilities for audit of the financial statement. এরপর হচ্ছে রিপোর্ট অন আদার লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। এরপরে অডিটর একটা সিগনেচার দিয়েছেন এবং ডিবিসি নাম্বার করছেন, ব্যাস। এখানে মূলত অডিট রিপোর্টে একজন অডিটর তার দায় দায়িত্ব কী, তার সীমাবদ্ধতা কী, তিনি কতটুক অডিটের দায় দায়িত্ব নিয়েছেন বা কতটুক নিতে পারেননি, সেগুলো উনি এখানে সংবিধিবদ্ধভাবে উপস্থাপন করছেন। এটি হলো অডিটরসের অ্যাকনোলেজমেন্ট বা মুখবন্ধ বা ওপেনিং। আমরা অডিট রিপোর্টে সাধারণত কী থাকে এটা দেখব। এখানে লেখা আছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ ব্যালেন্স শিট। তারপরেই স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, অর্থাৎ লাভ লোকসান এর যে স্টেটমেন্ট। এরপর আছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। পরবর্তীতে আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস স্টেটমেন্ট। আপনারা যারা আমার এই ক্লাসটা ফলো করছেন তারা মনে রাখবেন যে একটা অডিট রিপোর্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে যায়, আমি এখানে এক বা একাধিক ভিডিওর মাধ্যমে এই ক্লাসটা শেষ করব। এই জন্য ক্লাসটা লম্বা হবে এবং প্রয়োজনে 2টো ভিডিও বা 3টে ভিডিও হতে পারে। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখলেন, তারপরে আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। নোটসগুলোর পরে শেষে আরেকটা শিডিউল দিয়ে আসবে। এই শিডিউলটা মূলত একটা কোম্পানির যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই মিলে হলো মোটামুটি একটা ছোট প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে অডিট রিপোর্ট হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের যে চিত্র, যেখানে থাকবে একটা ব্যালেন্স শিট, একটা ইনকাম স্টেটমেন্ট, একটা ক্যাশ ফ্লোস স্টেটমেন্ট, একটা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, অথবা একটা রিটেন আর্নিং স্টেটমেন্ট, অথবা থাকবে শিডিউল অফ প্ল্যান্ট অ্যাসেট বা প্রপার্টিজের লিস্ট এবং একটা নোটস, এবং সাথে থাকবে যিনি এটা অডিট করবেন তার একটা অপিনিয়ন। এই মিলে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অডিট। এখানে আমরা মূলত অডিট করার কৌশলগুলো জানব, কিভাবে একটা প্রতিষ্ঠান একটা থার্ড পার্টি অডিটর দিয়ে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে বা অডিট ফার্ম দিয়ে কীভাবে অডিট রিপোর্ট করায়, আমরা সেটা কৌশলটা শিখব। তাহলে আমরা জানলাম যে অডিট রিপোর্টের জন্য কিছু ডকুমেন্ট অডিটরকে সাপ্লাই দিতে হবে। তাহলে অডিটরকে সাপ্লাই দিতে হবে কি? অডিটরকে মূলত সাপ্লাই দিতে হবে একটা প্রতিষ্ঠানের আয়, একটা প্রতিষ্ঠানের ব্যয়, একটা প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট, তার যদি কোনো লিগ্যাল ডকুমেন্ট থাকে যেগুলোর পরে তিনি কোনো তথ্য সরবরাহ করছেন, তাহলে তিনি সেগুলো সাপ্লাই দেবেন। মোটামুটি আমরা যে প্রতিষ্ঠানটা নিয়ে কাজ করছি এখন, এটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি কোম্পানি বা হজ, ওমরা, টিকিটিং, এই জাতীয় প্রতিষ্ঠান। তো এদেরকে আমরা সর্বপ্রথম এখান থেকে প্রতিষ্ঠানের কাছ থেকে নিব যে আপনার রেভিনিউ পার্টটা দেন, আপনি কী মাধ্যমে রেভিনিউটা আয় করলেন
1 বছরে। অর্থাৎ আপনার যদি ট্যাক্স ইয়ার হয় 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে আপনি ইনকাম ইয়ার দেবেন 22-23। এই 22-23-এ আয় এবং ব্যয়ের বিবরণী নিয়ে আপনি অডিট ফার্মে দিলে তারা অডিটটা করে দেবে। এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে কি কৌশলে অডিটটা করাবেন। মূলত একটা প্রতিষ্ঠানের নগদ এবং বাকি দুটো পদ্ধতিতেই অ্যাকাউন্টস হয়। আমরা জানি ক্যাশ বেসিস আর অ্যাকুরাল বেসিস। স্বভাবতই অনেকে নগদ খরচ বেশি করেন, ব্যাংক ট্রানজ্যাকশন কম করেন, আবার অনেকে ব্যাংক ট্রানজ্যাকশন বেশি করেন, নগদে কম করেন, আবার অনেকে দুটো বিষয়ের সমন্বয়ে নগদ এবং ব্যাংক দুটো মিলেই খরচ করেন। তো সেক্ষেত্রে আমরা মূলত নগদে কত খরচ করলাম বা ট্রানজ্যাকশন করলাম বা কত রেভিনিউ ইনকাম করলাম, এটা খুঁজে বের করা বেশ কঠিন। এই তথ্য যদি ইন্ডিভিজুয়াল কোম্পানি বা ওই নির্ধারিত কোম্পানি আমাদেরকে না সরবরাহ করে, তাহলে আমরা এটা খুঁজে নাও পেতে পারি। কিন্তু তার সকল তথ্য ব্যাংক থেকে কিন্তু লুকাতে পারে না। অতএব ব্যাংকের সমস্ত স্টেটমেন্ট কিন্তু তাকে দিতে হয় বা ট্যাক্স অফিসের ডিমান্ড অনুযায়ী দিতে হবে। তো সেক্ষেত্রে কোম্পানির সকল ব্যাংক অ্যাকাউন্টগুলো কালেকশন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টগুলো কালেকশন করার পরে তার রেভিনিউ কত, সেই রেভিনিউটা ক্যালকুলেশন করতে হবে। একইভাবে রেভিনিউর বিপরীতে যে কস্ট অফ গুডস সোল্ড আছে, এটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আপনি যদি ট্যাক্স অফিসের কাজগুলো অডিটরের পক্ষে করে দেন অ্যাজ এ লয়ার হিসেবে, আপনার যদি দক্ষতা থাকে, আপনি অ্যাকাউন্টস বানিয়ে আপনি যাবেন অডিট অফিসের সাথে সমন্বয় করে আপনি অডিট রিপোর্টটা করে আনবেন। মনে রাখতে হবে যে ট্যাক্স লয়ার হিসেবে আপনি এখানে অডিট রিপোর্টে ভুল করলে তার দায়িত্ব এড়াতে পারবেন না। কারণ আপনি যখন একটা ইনফরমেশন দিবেন, ওরা ফাইনাল বা ড্রাফট যখন করবে, তখন আপনার কাছে একটা সিগনেচার নেবে যে আপনি এখন এখানে অ্যাপ্রুভ দেন বা স্বীকৃতি দেন বা রিকগনাইজড দেন যে আপনি এই অডিট রিপোর্ট অ্যাকসেপ্ট করছেন। স্বাভাবিকভাবে আপনি এখানে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন বা ভালো করে না দেখেন বা অডিট রিপোর্ট কীভাবে হচ্ছে না বোঝেন, তাহলে মালিক যদি কখনো বা কোম্পানির ডাইরেক্টররা বা ওই কোম্পানি যদি অডিটে পড়ে যায়, তার দায় দায়িত্ব কিন্তু আপনি এড়াতে পারবেন না। অথবা একজন লয়ার হিসেবে আপনাকে জানতে হবে একটা অডিট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালিত হয়। তার মানে আপনি রেভিনিউগুলো কালেকশন করবেন, রেভিনিউর বিপরীতে কস্ট অফ গুডস সোল্ডগুলো কালেকশন করবেন। কালেকশন করার পরে নেট প্রফিট বা গ্রস প্রফিট বের করবেন। এরপরে আপনি গ্রস প্রফিটের পরে অপারেটিং ইনকাম, অপারেটিং এক্সপেন্সেসগুলো আপনাকে বের করতে হবে। তাহলে অপারেটিং এক্সপেন্সেস মূলত দুই রকমের থাকে, একটা হচ্ছে সেলিং এক্সপেন্সেস আর একটা অপারেটিং এক্সপেন্সেস, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর একটা সেলিং এক্সপেন্সেস। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এবং সেলিং অ্যান্ড মার্কেটিং যে এক্সপেন্সেসটা থাকে, এই দুটো মিলেই মূলত অপারেটিং কস্ট। গ্রস প্রফিট থেকে অপারেটিং কস্ট যদি আপনি বাদ দিলে একটা কোম্পানির নেট প্রফিট বেরিয়ে আসবে। নেট প্রফিট বেরিয়ে এলে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে এখানে নন অপারেটিং কিছু ইনকাম এবং খরচ থাকে। কেমন? একটা প্রতিষ্ঠান যদি হজ, উমরা বা টিকিটিংয়ের কাজ করে, এটা তাদের মূল ব্যবসা। এই সাথে যদি তারা ব্যাংকে কিছু টাকা ফেলে রাখে বা এফডিআর করে, বা ব্যাংকে অলস পড়ে থাকলে, সেভিংসে থাকলে, বা ব্যাংকে বছর শেষে কিছু সুদ দিলে, এখানে তারা ব্যাংক চার্জ করে বা অন্যান্য ইন্টারেস্ট কেটে নেয়। তাহলে আমরা দেখলাম যে একটা প্রতিষ্ঠানের রেগুলার ইনকামের সাথে তার নন অপারেটিং
ইনকাম থাকে এবং নন অপারেটিং এক্সপেন্সেস থাকে। তাহলে মোট ইনকাম যখন আপনি করবেন তখন নন অপারেটিং ইনকামগুলোকে ইনকামের ভিতর আনবেন, আর নন অপারেটিং এক্সপেন্সেসগুলো মোট ইনকাম মানে মোট খরচের ভিতরে এনে বাদ দিবেন। যাই হোক, এভাবে আপনি নেট প্রফিটটা বের করলেন। নেট প্রফিট বের করে, যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানির এখানে হার হচ্ছে 30%, 30% ধরে ট্যাক্স ক্যালকুলেশন করবেন। করার পরে এইটা কিন্তু আপনার দাঁড়ালো ট্যাক্স, ইনকাম ট্যাক্স বিফোর নেট প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স। কারণ এই টাকার পরে আপনি ট্যাক্স না দেওয়া পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের নেট ইনকামটা বের হচ্ছে না। অথবা বলা যায় নেট যে ইনকাম আপনি পাচ্ছেন এখান থেকে সরকারকে একটা পোর্শন দিতে হচ্ছে। অতএব নেট ইনকাম হলো সেইটা যেটা ট্যাক্স পেমেন্ট করা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে লিমিটেড কোম্পানির ভিতর আমরা যেহেতু আজকে প্রাইভেট লিমিটেড নিয়ে আলোচনা করছি, পাবলিক লিমিটেড নিয়ে আলোচনা করছি না, আমরা হয়তো অন্য একটা ভিডিওতে পাবলিক লিমিটেড নিয়ে কথা বলবো। তো যাই হোক, তাহলে আমরা প্রাইভেট লিমিটেডে দেখলাম যে 30% হারে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলাম। ট্যাক্স ক্যালকুলেশনের সময় আমরা দেখতে পেলাম যে কোম্পানির লসও হতে পারে, লাভ হতে পারে। যদি লাভ হয় তাহলে আমরা 30% প্রফিটের পরে ট্যাক্স ধার্য করব, আর যদি তার প্রতিষ্ঠানে ব্যয় বেশি হয়, আয় কম হয়, অর্থাৎ লস হয়, তাহলে আমরা টার্নওভার বা সেলের পরে আমরা 0.6% করব, অথবা রেগুলার ট্যাক্সের যে 30% হারে তার আয়ের যে পরিমাণ আয় দাঁড়াবে তার 30%, অথবা টার্নওভারের পরে 0.6% গুণ, অথবা মিনিমাম ট্যাক্স 5,000। আপনাকে এই তিনটের ভিতরে একটা ট্যাক্স অবশ্যই ট্যাক্স অফিসে পেমেন্ট করতে হবে। তাহলে এরপরে আপনি রিটার্ন রেডি করবেন। রিটার্ন রেডি করে রিটার্নের এই যে অডিট রিপোর্টটা দিবেন, প্রয়োজনীয় ডকুমেন্ট দিবেন, তারপরে রিটার্নটা সাবমিট করবেন। এখানে বেশ কিছু বিষয় আছে, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। এখন এইটা গেল আপনার ইনকাম স্টেটমেন্ট। এরপর আপনি যাবেন ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে এখানে দেখবেন লেখা আছে ব্যালেন্স শিটে এখানে লেখা আছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল পজিশনের অবস্থানটা এখানে আছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আইএএস ফর্মুলা অনুযায়ী বা আইএফআরএস অনুযায়ী এই অ্যাকাউন্টস দাঁড় করাতে হবে বা সাজাতে হবে। তাহলে আইএএস বা আইএফআরএস অনুযায়ী এখানে ব্যালেন্স শিট সাজানোর নিয়ম হচ্ছে অ্যাসেট একদিকে থাকবে, অন্যদিকে ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস সাইড থাকবে। অর্থাৎ আপনি এটাকে ভার্টিক্যাল ফরম্যাটেও করতে পারেন, আবার চাইলে টি ফরম্যাটেও করতে পারেন। কিন্তু যে ফরম্যাটেই করেন না কেন, আপনাকে এটা অবশ্যই কী করতে হবে? আপনাকে অবশ্যই আইএস অথবা আইএফআরএস স্ট্যান্ডার্ড হতে হবে। এখানে আপনার ব্যক্তি শ্রেণীর যে ট্যাক্সের ক্ষেত্রে ছোট্ট একটা অ্যাকাউন্টস করা হয় এইরকম না, এখানে অবশ্যই নিয়ম মেনে তারপরে অ্যাকাউন্টস করতে হয়। তো সেই চাহিদা পূরণের দায়িত্ব অডিটরের, তিনি সেভাবে সাজিয়ে এটা করে দিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট পাশে থাকে প্রথমে নন কারেন্ট অ্যাসেট, তারপরে থাকে কারেন্ট অ্যাসেট, অথবা বলতে পারি উপরে থাকে ফিক্সড অ্যাসেট, তারপরে চলতি যে সম্পদ। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে কী থাকে? মূলত প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, প্রাইমারি এক্সপেন্সেস, এই জাতীয় আরও বেশ কিছু বিল্ডিং থাকতে পারে, ল্যান্ড থাকতে পারে। কারেন্ট অ্যাসেটের মধ্যে মূলত থাকে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল ইত্যাদি ইত্যাদি। তারপরে গুডউইল, তারপরে এই যেহেতু আরও যদি কোনো অস্পর্শনীয় বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট থাকে সেগুলো লিখবেন। এইটা গেল আপনার অ্যাসেট অ্যান্ড প্রপার্টিজ সাইড। এবার নিচে অথবা হাতের ডান পাশে যেভাবেই লেখেন আপনি লিখবেন হাতের বাম পাশে, মানে ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস পাশে
নন কারেন্ট লায়াবিলিটিস, তারপরে কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ অ্যাসেট অ্যান্ড প্রপার্টিস সমান সমান ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। ইকুইটি বলতে হচ্ছে মালিকের যে অংশ, অর্থাৎ মালিক যে টাকা ইনভেস্ট করবেন এটা তার ক্যাপিটাল, প্লাস যদি তিনি কোম্পানি থেকে তার ডিভিডেন্ডের পরিমাণ না উত্তোলন করেন তাহলে এখানে আস্তে আস্তে তার একটা পোর্শন বেড়ে যায়, এটাকে বলা হয় ওনার্স ইকুইটি বা ইকুইটি। তাহলে এই ইকুইটি এখানে এই সাইড লিখবেন শেয়ার ক্যাপিটাল, এই যে ওনার্স ইকুইটির পার্ট। রিটেন আর্নিংস, রিটেন আর্নিং বলতে গত বছর যা ইনকাম হয়েছে সেই ইনকামের সাথে চলতি বছরের ইনকাম যেটুকু ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে বাকি টাকাটা রিটেন আর্নিং হিসেবে এখানে রয়ে গেছে। এটা আলাদা, বড় কোম্পানি হলে সাধারণত আলাদা করা হয়, ছোটো কোম্পানিগুলোতে এখানে সরাসরি লিখে দেয়। এই নোটসের ভিতর দিছে, এই যে 11 নম্বর নোটসের ভিতর। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল 10 নম্বর নোট। এখানে নোটের একটা বিষয় আছে, নোট বলতে বা ফ্লোরাল নোটস, এটা এখানে যেহেতু একত্রে অনেকগুলো খাত যোগ করে এখানে বসানো হয় এই জন্য নোটসে বিস্তারিত লেখা থাকে। তাহলে আমরা ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস সাইডে দেখছি শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস অ্যান্ড এটসেট্রা যা যা আছে যাবতীয় লায়াবিলিটিস। এরপর হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিস বলতে সাধারণত যেসব লায়াবিলিটিস দীর্ঘ সময় বসে দিতে হয় বা লং টার্ম লায়াবিলিটিস, ব্যাংক লোন, টার্ম লোন ইত্যাদি ইত্যাদি। কারেন্ট অ্যাসেট, এখানে চলতি যে দায়গুলো অ্যাকাউন্টস পেয়েবেল বা ছোটো ছোটো মাল ক্রয় করলে যে দায়গুলো হয় এগুলো এখানে থাকবে। এভাবে আমরা মূলত ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট করে ফেলবো। এবার আমরা যাব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখেন এখানে থাকে মূলত ওনার্স স্টেটমেন্ট ইকুইটি। ওনার্স ইকুইটির স্টেটমেন্টে থাকে মূলত একটা প্রতিষ্ঠানে যে ক্যাপিটাল আনে তার সাথে যদি অতিরিক্ত ক্যাপিটাল আনে তাহলে ওনার্স ইকুইটি চেঞ্জ হয়। তাহলে ওপেনিং ব্যালেন্স যোগ রানিং ইয়ারে যদি কোনো ক্যাপিটাল এনে থাকে সেটা যোগ হবে ক্লোজিং ক্যাপিটাল। এবার হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র, যেখানে কিভাবে আপনার ক্যাশগুলো আসে, ক্যাশগুলো যায়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র যে ঢেউ ফ্ল্যাকচুয়েটি এইভাবে আসে এভাবে যায়, এই একদিকে ঢুকছে একদিকে বেরোচ্ছে। তাহলে আমরা দেখলাম যে যখন কোনো কিছু আসে তার মানে এক্সিস্টিং একটা ক্যাশ এখানে আসে, ঢুকলো ক্যাশ বাড়লো, ক্যাশ আবার বেরিয়ে গেল, ক্যাশ করলো। তাহলে বিভিন্নভাবে যে ক্যাশ ইনফ্লো হয় বা আউটফ্লো হয় এটার যে গ্রাফ এটা ফুটে ওঠে মূলত স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, যেটা IAS 7 বা IFRS 7 অনুযায়ী সাজানো হয়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে মূলত 3টি কলামে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করা হয়। এই যে এখানে দেখেন এই সাইডে এখানে লেখা আছে অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে লেখা আছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে লেখা আছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে ওপেনিং যে ক্যাশ থাকবে ব্যালেন্স শিটে, এর সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ঢেউগুলো বিভিন্ন দিক দিয়ে আসবে যাবে, যার শেষে আবার ক্লোজিং যে ক্যাশটা ব্যালেন্স শিটে সেটার সাথে মিলে যাবে। কেন? কারণ এইখানে কোনো ফিগার বা ব্যালেন্সিং ফিগার বেরোবে না, যেহেতু এটা একটা অ্যানালাইসিস, অতএব একটা ব্যালেন্স শিটের সাথে মিলতে হবে, বা ক্লোজিং যে ক্যাশের ব্যালেন্স তার সাথে মিলতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আছে
অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত দুইভাবে করা হয়। একটা করা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা ইনডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথডে কীভাবে করে? ডাইরেক্ট মেথড হচ্ছে সকল একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যতটা আজান পড়ছে পাশে, যাবতীয় ক্যাশ, যেটা ডাইরেক্ট মেথড হচ্ছে যাবতীয় ক্যাশ যেটা একটা প্রতিষ্ঠানে ঢুকবে, এটা ডাইরেক্ট মেথডে। আর ইনডাইরেক্ট মেথড হচ্ছে ক্যাশ বহির্ভূত যেসব খরচ বা ব্যয়গুলো আছে যেগুলোর সাথে কৃত্রিমতা জড়িত, মানে আপনার টাকা ঢুকছে কিন্তু আপনার প্রতিষ্ঠানের সম্পদ কমছে বা বেড়েছে কিন্তু টাকার কোনো প্রভাব পড়েনি। এটাকে বলা হয় মূলত অ্যাকুরাল বেসিস হিসাব। যেমন আপনার কাছে প্রতিষ্ঠানের দায় আছে, এই দায় যদি আপনি পেমেন্ট না করেন তাহলে টাকা চলে যায় না, কিন্তু দায় যদি বাড়িয়ে দেখান তাহলে আপনার লাভ ক্ষতি হিসাবের খরচটা বেড়ে যায়। খরচটা যেহেতু বেড়ে যায় অর্থাৎ লাভটা কমে যায়, কিন্তু ফাইনালি আপনি তো ওই টাকা পেমেন্ট করেননি। যেহেতু পেমেন্ট করেননি অর্থাৎ ডাইরেক্ট মেথডে আপনি যেহেতু টাকা পেমেন্ট করেননি, এইটি আপনি ওখানে বাদ দিবেন। আর ক্যাশ বেসিস থেকে যদি আপনি অ্যাকুরাল বেসিস করেন তাহলে অবশ্যই আপনি কি করবেন? এই যে টাকাটা বাদ দিলেন এটা বাদ দেওয়া চলবে না। অর্থাৎ ক্যাশ বেসিসে হলে আপনি যাবতীয় কৃত্রিম খরচগুলোকে বাদ দিয়ে দেবেন, আর ক্যাশ থেকে যদি আপনি অ্যাকুরাল বেসিসে করেন তাহলে কৃত্রিম যত খরচগুলো আবার যোগ করবেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত দুই রকম, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে মূলত কি হয়? ডাইরেক্ট মেথডে হয় সরাসরি ক্যাশ জড়িত বা ক্যাশ বিক্রয়, ক্যাশ পারচেজের সাথে জড়িত কোনো রিসিভেবল যদি থাকে সেখান থেকে টাকা পান, বা কোনো পেমেন্ট করে থাকেন বা বকেয়া কোনো টাকা ছিল সেগুলো আসছে, এগুলো কী হবে? এগুলো সব ক্যাশ বেসিস। একইভাবে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যাবতীয় নন অপারেটিং যে এক্সপেন্সেসগুলো আছে তা যদি বকেয়া থাকে সেগুলো যোগ করবেন। যদি পেমেন্ট করতে হয় বা কারো কাছে পাবেন, হ্যাঁ, এই বিষয়গুলো আনতে হবে হচ্ছে ইনডাইরেক্ট মেথডে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে অপারেটিং এক্সপেন্সেস বা অপারেটিং অ্যাক্টিভিটিস এভাবে করতে হয়। একইভাবে আপনি যখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করবেন তখন শুধু একটা প্রতিষ্ঠানের বিনিয়োগ কোথায় কোথায় আছে সেগুলো আপনি বা বিনিয়োগ করছেন সেগুলো আনবেন। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে এখানে মূলত প্রতিষ্ঠানের যে ফাইন্যান্স হয় বিভিন্নভাবে, ফাইন্যান্সিংয়ের মাধ্যমে যে টাকা প্রবেশ করে এবং ফাইন্যান্সের মাধ্যমে যে টাকা চলে যায়। ফর এক্সাম্পল, ডাইরেক্টরের এখানে ক্যাপিটাল প্রদান করলেন, তাহলে এটা ফাইন্যান্স বাড়লো বা টাকা বাড়লো, এটা এখানে ঢুকবে। একইভাবে যদি ডিভিডেন্ড পেমেন্ট করেন তাহলে কি টাকা চলে গেল, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে মাইনাস হবে। একইভাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মধ্যে আপনি যদি 10 লাখ টাকা একটা বিল্ডিং কেনেন তাহলে এই যে বিল্ডিংটা ঢুকলো ইনভেস্ট হলো, বা ল্যান্ড কিনলেন ইনভেস্ট হলো, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা দেখলাম যে টাকা দিয়ে আমি শুরু করলাম বছরের, একইভাবে টাকার আপ ডাউনের পর আমার অবশ্যই ব্যালেন্স শিটে যে ক্যাশ ইন হ্যান্ড আছে বা ক্যাশের ফিগার আছে সেখানে মিলে যাবে। এটা হলো আপনার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। এবার আসেন, আপনি যাবেন মূলত শিডিউল, অ্যাসেট শিডিউল। অ্যাসেট শিডিউলে মূলত একটা প্রতিষ্ঠানের যে অ্যাসেটগুলো থাকে সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়।
বাদ দিলে যে রেসিডুয়াল ভ্যালু থাকে এটা প্রতি বছর শো করতে হয়। প্লাস যদি আপনার এই প্রতিষ্ঠানে কোনো পারচেস করে ওই ইন্ডিভিজুয়াল অ্যাসেট, তাহলে সেটা যোগ হয়। তাহলে আমরা বলতে পারি অ্যাসেট শিডিউল বা প্ল্যান্ট অ্যাসেট অ্যান্ড মেশিনারি যে লিস্ট, এখানে রানিং বছরের মানে গত বছরের ব্যালেন্সিং ফিগার থাকবে, লেস হবে ডেপ্রিসিয়েশন গভর্নমেন্ট অ্যাপ্রুভ রেট অনুযায়ী, তারপরে রানিং বছর পারচেসগুলো যোগ হবে। এই মিলে হচ্ছে লিস্ট অফ অ্যাসেট শিডিউল। এরপর আপনি যেটা করবেন, আপনি একটা প্রতিষ্ঠানের এই অডিট রিপোর্টটা আপনি যোগ করবেন এই যে রিটার্নের কপির সাথে, কোম্পানির রিটার্নের সাথে আপনি এগুলো এই যে কোম্পানির রিটার্ন ফিল আপ কীভাবে করতে হয়, এই রিটার্নের কপিতে আপনি ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অনুযায়ী ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি এখন কোম্পানিতে সারা বছর ধরে যেসব ট্যাক্স দিয়ে আসছেন সেগুলোর লিস্ট এখানে দিবেন। উইথ হেল্ডিং